চলমান পরিস্থিতি মোকাবিলা, সড়কে বিশৃঙ্খলা ও অপরাধ দমনে মাঝরাতে রাজধানীর সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী। অভিযানে সন্দেহভাজন যানবাহন থামিয়ে অস্ত্র, মাদকদ্রব্য ও গাড়ির কাগজপত্র তল্লাশি করা হচ্ছে। এমনকি সন্দেহভাজন ব্যক্তিদের পরিচয়ও যাচাই বাছাই করা হচ্ছে। অভিযানে সেনাবাহিনীর সাথে রয়েছে ট্রাফিক ও তেজগাঁও থানা পুলিশ। এ সময় আইন অমান্যকারী মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনগুলোকে জরিমানার পাশাপাশি মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়। রোববার রাতে রাজধানীর ফার্মগেট, আগারগাঁও, পল্টন, মিরপুর ১ সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু সড়কে দেখা যায় এমন চিত্র। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানায়, দিনের পাশাপাশি রাতের পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাত ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত রাজধানীর গুরুত্বপূর্ণ সব সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। তৃতীয় দিনের মতো অবরোধে স্থবির দুই পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙামাটি। আজও সারা দেশের সাথে এই দুই জেলার সড়ক ও নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। তৃতীয় দিনের মতো খাগড়াছড়ির সাথে রাঙামাটি, ঢাকা ও চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়া দীঘিনালা, পানছড়ি, মাটিরাঙ্গা সহ উপজেলাগুলোর মধ্যে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। শহরের ভেতরেও যান চলাচল সীমিত হওয়ায় বাধাগ্রস্ত হচ্ছে যাতায়াত ও পণ্য পরিবহন। বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে। এদিকে অবরোধের জেরে সাজেকে আটকা পড়েছেন অন্তত ১,৫০০ পর্যটক। তবে কোথাও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। রাঙামাটিতেও তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে সব ধরনের সড়ক ও নৌ যোগাযোগ, বন্ধ রয়েছে বেশিরভাগ দোকানপাট। এর মধ্যে সহিংসতার ঘটনায় ২টি মামলার কথা জানিয়েছে পুলিশ। সহিংসতা ৩ দিন পরও পুরোপুরি স্বাভাবিক হয়নি রাঙামাটি ও খাগড়াছড়ি। আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের সহযোগিতা চান পাহাড়ি ও বাঙালিরা। এদিকে হামলায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে বলে জানিয়েছে প্রশাসন। সহিংসতার ঘটনায় মামলা হলেও এখনও গ্রেপ্তার হয়নি কেউ। আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টায় রাঙামাটির মানুষ। তবে সহিংসতার ক্ষতচিহ্ন নিয়ে দাঁড়িয়ে বনরূপা, শান্তি মার্কেট ও আশপাশের এলাকার দোকান, বাড়িঘর। স্থানীয়দের অভিযোগ, সহিংসতায় জড়িত বহিরাগতরা। পাহাড়ে শান্তি ফেরাতে প্রশাসনের কঠোর পদক্ষেপ চান স্থানীয়রা। খুব আতঙ্কের মধ্যে আছে। এটা একটু সরকার যদি তাড়াতাড়ি যদি এইগুলা সমস্যার সমাধান করে, শান্তিপূর্ণ অবস্থা যদি সহাবস্থানে আমরা থাকতে পারি। পর্যটন নির্ভরশীল আমাদের রাঙামাটি, এটা যাতে কোনো অবস্থাতে বিঘ্নিত না হয়। যারা সহনশীল, সাথে বাজার সমিতির লোকজনদের ওই স্বাভাবিকতা ফিরিয়ে আনার জন্য ওনাদের বিশেষ করে এগিয়ে আসার প্রয়োজন আছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে জানিয়ে জেলা প্রশাসক ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন। জেলা কমিটি প্রত্যেকটা ব্যক্তির কাছে যাবে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে যাবে এবং কার কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা প্রতি পরিমাণে নিরূপণ করবে এবং নিরূপণ করার পরে আমরা সেই ক্ষয়ক্ষতির বিবরণটা আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করব। এদিকে দুর্বৃত্তদের হামলায় নিঃস্ব খাগড়াছড়ির দীঘিনালার লার্মা স্কোয়ারের ব্যবসায়ীরা ব্যস্ত আসবাবপত্র ও মালামাল সরানোর কাজে। সর্বস্ব হারিয়ে নতুন করে ব্যবসা দাঁড় করানো নিয়ে দুশ্চিন্তায় তারা। বৃহস্পতি ও শুক্রবার খাগড়াছড়ি ও রাঙামাটিতে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে ৪ জন নিহত ও অর্ধশত মানুষ আহত হন। পুড়িয়ে দেয়া হয় শতাধিক দোকান, বাড়িঘর ও যানবাহন। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক শ্রমিক নেতাকে তুলে নিয়ে ১৪ ঘন্টা আটকে রাখার অভিযোগ ডিবির বিরুদ্ধে। নুরুজ্জামান নামের ওই কর্মীর দাবি, হোটেলে চাকুরিচ্যুত কর্মীদের পক্ষে আন্দোলন করেছিলেন তিনি। সেটা বন্ধ করতেই তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। আওয়ামী লীগ সরকার পতনের পর ডিবির বিরুদ্ধে এটি তুলে নিয়ে যাওয়ার প্রথম অভিযোগ। গত ২৮ আগস্ট রাত ৪টা রাজধানীর মহাখালী পর্যটন কর্পোরেশনের হোটেল অবকাশে দেখা যায় ডিবি সদস্যদের। এর কিছুক্ষণ পর দেখা যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সাবেক কর্মী নুরুজ্জামান তার রুম থেকে রিসেপশনে আসছেন। একটু পরেই বেরিয়ে যাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে। নুরুজ্জামানের অভিযোগ, ডিসি রমনা জোনের এডিসি মনিরের নেতৃত্বে ১০-১৫ জন সদস্য তাকে তুলে নিয়ে যান। হোটেল ইন্টারকন্টিনেন্টালের শ্রমিক আন্দোলন বন্ধ করতেই চাপ দিয়েছিল তারা। আমাকে হোটেল থেকে উঠায় নিয়ে গেল। আমি বললাম যে ভাই, আমি আমার বাসায় একটু জানাই, অথবা আমার সাথে যারা আন্দোলনে আছে, যারা আমার সাথে এই ফাইট করছে,
দুর্নীতির বিরুদ্ধে, তাদেরকে একটু জানাই। কয় না, কাউকে জানানো যাবে না। আমি এমনও বলছি যে আমি যে ডিবি অফিসে আছি, আপনাদের হেফাজতে আছি, এই কথাটা আমার ওয়াইফকে জানাই, ফ্যামিলি অন্তত একটু চিন্তামুক্ত থাক। না, এটা জানানো যাবে না, এটা উপরের নির্দেশ, এটা জানানো যাবে না। অভিযোগের জবাব নিতে এডিসি মনিরের খোঁজ পাওয়া যায়নি। এর কিছুই জানেন না বলে দাবি করেন ডিবি রমনা জোনের ডিসি। এই সংক্রান্তে আমার কাছে কোনো তথ্য নাই। হ্যাঁ, এটা আপনি জেসি লেভেলে কথা বলবেন বা আমাদের মিডিয়াতে ফোন দিবেন। তবে ডিসি মিডিয়া জানান, নুরুজ্জামানকে আইনি পরামর্শ দেওয়ার জন্যই নিয়ে আসা হয়েছিল, কোনো চাপ দেওয়া হয়নি। ওনাকে একটু জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা হয়েছিল, আসলে তুলে আনার বিষয়টা, আটক করার বিষয়টা ছিল না। সরকার পতনের পর ডিবির এমন কর্মকাণ্ডে হতবাক মানবাধিকার কর্মীরা। পুলিশের আচরণ পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেন। এই যে জোরপূর্বক গুমের যে বাস্তবতা বাংলাদেশে অবস্থান করছিল ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনার আমলে, এখন সেটারই আবার পুনরাবৃত্তি আমরা যেটা দেখছি, সেটা নিঃসন্দেহে ভয়াবহ, ভয়ঙ্কর এবং বাংলাদেশের এই গণতান্ত্রিক এবং আইনের শাসন রক্ষা করবার ক্ষেত্রে এটা একটা বাধা হিসেবে আমি মনে করি। পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন তিনি। অভিযুক্ত যারা, তাদেরকে চিহ্নিত করে তাদের যথাযথ প্রক্রিয়ায় বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করা দরকার। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাজে যোগ না দেয়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে শুরু করেছে ডিএমপি। গঠন করা হয়েছে আলাদা কমিটি। ডিএমপি বলছে, কর্মকর্তাদের অনুপস্থিতি এবং বদলির কারণে কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়া 5 অক্টোবরের মধ্যে ঢাকার 21টি থানা মেরামত শেষ হলেই আগের অবস্থানে ফেরার আশা ডিএমপির। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর পালিয়ে যান ডিএমপির সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। পুলিশ সদর দপ্তর বলছে, এখনও 187 কর্মকর্তা কাজে যোগ দেননি। অনেকে 5 তারিখের পর হাজিরা দিয়ে লাপাত্তা হয়ে গেছেন। ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে হারুনুর রশিদ, মনিরুজ্জামান, বিপ্লব কুমার সরকার, খন্দকার নুরুন নবী, সঞ্জিত কুমার রায়, প্রলয় কুমার জোয়ারদার, মেহেদী হাসান এখনও কাজে যোগ দেননি। এদিকে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সিআইডির প্রধান মোহাম্মদ আলী, এসবি প্রধান মনিরুল ইসলাম, সিটিটিসি প্রধান আসাদুজ্জামান সহ অন্তত 23 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। যেসব কর্মকর্তা কাজে যোগ দেননি এবং যারা ফৌজদারি মামলার আসামি, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিভাগীয় মামলা হওয়ার ক্ষেত্রে একটা সুনির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়া অনুসরণ করেই হবে। আর এই ক্ষেত্রে সংশ্লিষ্ট যারা অনুমতি ব্যতীত যারা কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন, তাদেরকে অবশ্যই একটা প্রাথমিক একটা তদন্ত করা হয় এবং একটা কারণ দর্শানোর সুযোগ দেওয়া হয়। কর্মকর্তাদের অনুপস্থিতি এবং বদলিজনিত কারণে কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। তবে নতুন পদায়ন এবং প্রমোশনের মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করছে ডিএমপি। আশা করি আগামী মাসের 5 তারিখের মধ্যে স্থাপনাগুলোর সংস্কার কাজ শেষ হয়ে যাবে। তখন আমাদের যে সেবা প্রত্যাশী যারা আছে, তারা পুরোদমে সেবা পাবে। তবে আমাদের এখন বর্তমান যে পরিস্থিতি আছে, আমাদের সেবা পেতে কারো কোনো সমস্যা হচ্ছে না। ক্ষতিগ্রস্ত গাড়ি মেরামত ও নতুন গাড়ি পেলে টহল আরও জোরদার করা যাবে বলছেন ডিএমপির কর্মকর্তারা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগেই জানিয়েছি, খাগড়াছড়ি রাঙামাটিতে চলছে তৃতীয় দিনের মতো অবরোধ। বিস্তারিত জানাতে রাঙামাটি থেকে যোগ দিয়েছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল, একটু বলবেন যে তৃতীয় দিনের মতো কিন্তু অবরোধ চলছে, এই যে যোগাযোগ ব্যবস্থা, মানুষের জীবনযাপন, সবকিছুতে কি ধরনের প্রভাব দেখছেন? আমি যদি রাঙামাটির অবস্থা বলি, গতকালকের যে পরিবেশ ছিল সেটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ আস্তে আস্তে রাঙামাটির পরিবেশ স্বাভাবিক হচ্ছে। আমরা দেখেছি গতকালকে বিকাল 3টা নাগাদ জেলা প্রশাসকের উদ্যোগে এখানকার যে রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ সহ যারা আছেন, তাদের সাথে সভা করেছে হচ্ছে জেলা প্রশাসক। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আজকে সকাল থেকে রাঙামাটি শহরে যে গণপরিবহন, সেগুলো সিএনজি, অটোরিকশা, সেগুলো চলতেছে। আর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি রাঙামাটি এবং চট্টগ্রাম এবং ঢাকাগামী যে বাসগুলো, সেগুলো ছাড়তেছে। তবে সেগুলো যাত্রীর সংখ্যা অত্যন্ত কম, অর্থাৎ 2-3 জন যাত্রী নিয়ে চলতেছে। তবে রাঙামাটি এবং খাগড়াছড়ি সড়কে কিন্তু আমরা এখনো যান চলাচল দেখতে পাচ্ছি না। তো অন্যদিকে যে সমস্ত দোকানপাট যেগুলো ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, সেগুলো কিন্তু সেভাবেই পড়ে রয়েছে।
শুধুমাত্র যে পরিস্থিতি উত্তরণের জন্য যে ব্যবস্থা সেটা দেখতে মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরতেছে। আমরা গত পরশু রাত্রে যে পরিমাণ রাঙামাটি শহরে গুজব দেখেছি সেই গুজবটা বর্তমানে নেই। গত রাত্রে মানুষ এখন অনেকটাই ভালো এমনটা বলা যায়। আরেকটি বিষয় জানতে চাই যে অবরোধের আজকে তৃতীয় দিন অর্থাৎ 72 ঘন্টা কিন্তু শেষ হচ্ছে, নতুন কোনো কর্মসূচি আসতে পারে কিনা আর ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে, কি ধরনের সহায়তা দেওয়া হবে তাদের? সেমি যে বিষয়টা হচ্ছে যে এই যে ক্ষতিগ্রস্তদের তালিকা কিন্তু এখনো চূড়ান্ত করতে পারেন জেলা প্রশাসন। গতকালকে থেকে মূলত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা চলছে এবং সেটা এখনো অব্যাহত আছে। তো একটা বিষয় যে ঘটনার পরে 2টা মামলা হয়েছে এবং এই মামলায় আসলে কাদের আসামি করা হয়েছে সেটা এখনো আমাদেরকে পুলিশ নিশ্চিত করেনি, শুধুমাত্র 2টা মামলার কথা বলেছে। এই ঘটনা কিন্তু এখনো কাউকে আটক করা হয়নি, অর্থাৎ এই যে অগ্নিসংযোগ এবং হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের কিন্তু আসলে কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে আমাদেরকে পুলিশ সুপার জানিয়েছেন যে এই ঘটনার যেন অগ্নিসংযোগ হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের আসলে কাউকে ছাড় দেওয়া হবে না, তাদেরকে আইনের আওতায় আনা হবে। তবে সবচেয়ে বিষয়টা হচ্ছে মানুষের মধ্যে যে আস্থা ফিরিয়ে আনাটা হচ্ছে প্রধান কাজ, সেটা হচ্ছে এবং জেলা প্রশাসন স্থানীয় যারা নেতৃবৃন্দ আছেন তারা চেষ্টা করছেন যে পরিস্থিতি আগের মতো ফিরিয়ে আনতে। তো আরেকটা বিষয়, পর্যটক যে কথা বলা হচ্ছে, পর্যটকরা কিন্তু এই যে রাঙামাটিতে যারা আছেন বা বর্ষাজিকে যারা আসেন তারা খুব নিরাপদে আসেন, তাদের আসলে কোনো সংকেত হবার কোনো কারণ নেই। এখানে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন বলছে যে তারা আসলে সম্পূর্ণ নিরাপত্তা, শুধু পর্যটক নয় রাঙামাটির মানুষকে নিরাপদে রাখার দায়িত্ব তারা নিয়েছেন এবং তাকে গুজবে কান না দিতে বলেছেন। সবকিছু মিলে রাঙামাটির পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। আর নতুন কর্মসূচির ব্যাপারে যদি আমি বলি, আসলে যে কর্মসূচিটা দেওয়া হয়েছে গত শুক্রবারে, আসলে সেটা কিন্তু ঢাকা থেকে কর্মসূচিটা দেওয়া হয়েছে, আসলে স্থানীয় কোনো রাজনৈতিক দল এটা কিন্তু অবরোধ দেয়নি। এই হচ্ছে আমার কাছে রাঙামাটির সর্বশেষ অবস্থা। রাঙামাটির পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী হিমেল চাকমা। বিএনপির সঙ্গে সম্পর্ক আরও ইতিবাচক করতে আগ্রহী ভারত, জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দীর্ঘ 10 বছর পর ভারতীয় হাইকমিশনারের সাথে বৈঠক শেষে এই কথা জানান মির্জা ফখরুল। তিনি বলেন, সীমান্ত হত্যা, পানি বন্টন সহ বিভিন্ন দ্বিপাক্ষিক সমস্যার সমাধানের চেষ্টা হবে বলে আশ্বস্ত করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপির সঙ্গে নতুন করে সম্পর্ক উন্নয়নের চেষ্টা শুরু করেছেন বিদেশি কূটনীতিকরা। এর অংশ হিসেবে বিএনপি নেতাদের সঙ্গে দেখা করেছেন যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, চীন, পাকিস্তান, রাশিয়া, মালয়েশিয়া, ইরান সহ বেশ কয়েকটি দেশের কূটনীতিক। এরই ধারাবাহিকতায় রোববার বিকেলে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। দীর্ঘ 10 বছর পর বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করতে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যান কোনো ভারতীয় হাইকমিশনার। 1.5 ঘণ্টার বৈঠক শেষে বিএনপি মহাসচিব জানান, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দুদেশের সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। আমাদের পানি সমস্যার কথা বলেছি এবং সেগুলো দ্রুত সমাধান দরকার, সেই কথাগুলো বলেছি। আমাদের সীমান্তে হত্যা বন্ধ করার প্রয়োজন, সে কথাগুলো আমরা তাদেরকে বলেছি। সেই সঙ্গে আমাদের যে সিকিউরিটি যে বিষয়টা আছে সেটা নিয়ে আমরা কথা বলেছি। ভারত বিএনপির সাথে সম্পর্ক ইতিবাচক করতে আগ্রহী বলেও জানান বিএনপি মহাসচিব। বাংলাদেশের সঙ্গে তারা সম্পর্ক আরো দৃঢ় করতে চান, আমাদের সঙ্গেও তারা তাদের দেশের রাজনৈতিক দলগুলোর যে সম্পর্ক সেটাকে দৃঢ় করতে চান, এই অবস্থা তারা তৈরি করছেন। এবং এই সম্পর্কের মধ্যে আরো কি করে সুস্থতা, আরো পজিটিভিটি কি করে নিয়ে আসা যায় সেই বিষয়টার উপরে তারা কাজ করতে আগ্রহী। মির্জা ফখরুল জানান, বাংলাদেশের সঙ্গে চলমান সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলেও আশ্বাস দিয়েছেন ভারতের হাইকমিশনার। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বহিষ্কার ও কমিটি বাতিল বিলুপ্ত করে লাগাম টানা যাচ্ছে না চট্টগ্রাম বিএনপি নেতাকর্মীদের। দখল, চাঁদাবাজিকে কেন্দ্র করে হানাহানিতে জড়াচ্ছে নিজেরাই। কেন্দ্রের নানামুখী চাপে নেতারা কঠোর হতে চান আরও। বিশেষজ্ঞরা বলছেন, এখনই সংশোধন না হলে নির্বাচনে প্রভাব পড়বে দলটির ওপর। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা যুবদল শাখার সভাপতি চাঁদাবাজির সাথে জড়িত থাকার অভিযোগে আটক হন গত 7 সেপ্টেম্বর।
পরে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। এর আগে বিতর্কিত এসালম গ্রুপের গাড়ি সরানোর কাজে সহায়তার অভিযোগ আসে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কয়েকজনের বিরুদ্ধে। গত ১ সেপ্টেম্বর দক্ষিণ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। সবশেষ গত ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও এলাকায় দখলকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে এক কর্মী নিহত হয়। ওই রাতেই বিলুপ্ত করা হয় চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি। বিএনপি নেতারা বলছেন সন্ত্রাস বরদাস্ত করা হবে না। আমরাও চাই না বিএনপিতে এই ধরনের হাইব্রিড কেউ এসে আমাদের যারা ত্যাগী নেতাদের স্থান দখল করে নেবে। এই ব্যাপারে আমরা সজাগ আছি। আমরা কোনো অবস্থাতে এই ধরনের হাইব্রিড নেতাকে স্থান আমরা দিব না। সংগঠনের কোনো নেতা চাঁদাবাজি, সন্ত্রাস ও অনৈতিক কাজে লিপ্ত হয়ে সংগঠনকে আরো পেছনে নিচ্ছে বলে মনে করছে সুশীল সমাজ। তারা তো এখনো ক্ষমতায় আসে নাই। এই দলটা ক্ষমতায় যাওয়ার আগে ইতিমধ্যে অতিষ্ঠ হওয়া শুরু করেছে। মানুষ যাবে কোথায়? ফলত আমরা আশা করব এখনো সময় আছে লাগাম টেনে ধরার জন্য। রাজনীতি বিশেষজ্ঞরা বলছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উচিত মানুষের আস্থা অর্জন করা। বিএনপিকে টু সাম ইয়ে থেকে তাদের এই ধরনের একটা কিন্তু কর্মসূচি বা ওয়ার্কশপ প্রশিক্ষণ ব্যবস্থা করতে হবে যে দিস ইজ আইডিওলজি অফ জিয়াউর রহমান আর বিএনপি, এবং বিএনপি নেতাকর্মীদেরকে এই বিষয়গুলোকে ধারণ করতে হবে। অভিযুক্ত বিএনপি ও যুবদল নেতারা নিজেদের নির্দোষ দাবি করলেও সংগঠন চায় বিএনপিকে নতুন করে সাজাতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী আহসান রিটন। চট্টগ্রাম বিএনপির এই যে হানাহানি সংঘর্ষ, সেটি থামানো যাচ্ছে না কেন? দেখুন, আমরা আসলে প্রতিবেদনে যেমনটি শুনছিলাম যে চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলার যিনি সভাপতি ছিলেন তাকে আসলে সম্প্রতি সময়ে চাঁদাবাজির অভিযোগে পুলিশ আটক করে এবং তারপরে তাকে আসলে দল থেকে বহিষ্কার করা হয়। আমরা এর আগে যেটি দেখেছিলাম সেটি হচ্ছে বিতর্কিত আসালাম গ্রুপের বেশ কিছু গাড়ি সরানোর কাজে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যে কমিটি, সেই কমিটিকে আসলে বিলুপ্ত করা হয়। পরবর্তীতে আমরা দেখেছি যে চট্টগ্রামের চাঁদগাঁও এলাকা একেবারে মূল সড়কের পাশে একটি জায়গাকে দখল করার প্রক্রিয়াকে শুরু করে বিএনপির দুটি পক্ষের মধ্যে সংঘর্ষে জড়া এবং সেখানে একজন মারাও যায়। অর্থাৎ সরকার পরিবর্তনের পর থেকে আসলে বিএনপির মধ্যে এই হানাহানিগুলো শুরু হয়েছে এবং এটি নিয়ে আসলে তাদের চট্টগ্রামের যে সমস্ত নেতা রয়েছে তারা যেটি বলছেন সেটি হচ্ছে এই যে হানাহানি সেটিকে তারা আসলে কোনোভাবেই বরদাস্ত করতে রাজি নন এবং তারই ধারাবাহিকতা তারা ইতিমধ্যেই যার বিরুদ্ধেই এরকম অনৈতিক কোনো রকমের অভিযোগ পাচ্ছেন তাদেরকে তারা আসলে বাদ দিচ্ছেন এবং ক্ষেত্র বিশেষে তারা কমিটিও বিলুপ্ত করছেন। কিন্তু আমরা দেখছি এরপরেও আসলে এর লাগাম টানা যাচ্ছে না। আমরা দেখছি প্রতিদিনই নগরীর কোথাও না কোথাও কিংবা নগরীর বাইরে যে সমস্ত উপজেলাগুলো রয়েছে সেখানেও বিএনপির যে সমস্ত নেতাকর্মী রয়েছে তারা কোনো না কোনো কারণে একেবারে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে তারা আসলে সংঘর্ষে জড়াচ্ছে এবং সেই যে সংঘর্ষে জড়ানো এটিকে আসলে যারা চট্টগ্রামের সুশীল সমাজ রয়েছে তারাও আসলে খুব ভালো চোখে দেখছেন না। তারা বলছেন যে বিএনপি এখনও ক্ষমতায় আসেনি, কিন্তু তার আগেই তারা নিজেদেরকে স্বাধীন মনে করে যেরকম একটি হানাহানিতে তারা লিপ্ত হয়েছেন সেটি আসলে কারোর জন্য সুখকর নয় এবং সেই কারণে তারা মনে করছেন যত দ্রুত সম্ভব যারা বিএনপির যারা হাইকমান্ডে রয়েছেন তারা যাতে এটি যদি খুব দ্রুত সময়ের মধ্যে লাগাম টানতে না পারেন, অর্থাৎ তারা যদি হানাহানির পথ পরিহার করে একতার বন্ধন যদি তারা আবদ্ধ না হন তাহলে হয়তো দলটির জন্য সামনে আরও ভরাডুবি আসতে পারে এমন একটি আশঙ্কা সবাই করছেন। ঠিক একইভাবে বিএনপির যে সমস্ত নেতা রয়েছেন তারাও বলছেন যে কোনো রকমের হাইব্রিডকে তারা দলে প্রশ্রয় দেবেন না। যে হাইব্রিডের কারণে আসলে ইতিপূর্বে নানা রকম সমস্যা হয়েছে, সেরকম কোনো হাইব্রিড যদি তাদের দলে থেকে থাকে তাদেরকে তারা বহিষ্কার করবেন এবং প্রয়োজনে দীর্ঘ সময় পরে তারা কমিটি দিবেন, কিন্তু কোনো অবস্থাতেই দলের যে হানাহানি সেটি তারা মানবেন না। চট্টগ্রাম থেকে কথা হচ্ছিল সহকর্মী আহসান রিটনের সাথে। নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও বন্ধন পরিবহন দখল নিয়ে বিএনপি স্থানীয় দু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় 12 জন আহত হয়েছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, রোববার দুপুরে বাস টার্মিনালে যায় মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুল্লাহ তপন ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত হোসেন রানার নেতৃত্বে একটি গ্রুপ। তারা যাত্রীবাহী বন্ধন বাস সহ কাউন্টার দখলে নেয়। খবর পেয়ে জেলা ছাত্র দলের সাবেক সভাপতি জাকির খানের গ্রুপের লোকজন বাস স্ট্যান্ডে গেলে তাদের বাধা দেয়। এ সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ঘটনায় আহত হয়েছে উভয় পক্ষের 12 জন, আর 7 জনকে আটক করেছে পুলিশ।
বগুড়ার শাহজাহানপুর উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের কর্মীসহ দুজনকে হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি, আটকও করা হয়নি কাউকেই। এদিকে নিহতদের মধ্যে সাগর হোসেন তালুকদারের বিরুদ্ধে হত্যাসহ কমপক্ষে 12টি মামলা রয়েছে জানিয়ে পুলিশ বলছে, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। একের পর এক হত্যাকাণ্ড ঘটেই চলছে বগুড়ায়। রোববার সন্ধ্যায় শাহজাহানপুর উপজেলার সাবরুল ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ নেতা ও জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাগর তালুকদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার সহযোগী স্বপনকেও দেশীয় অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। মোক্তার হোসেন নামে আরেক সহযোগীর ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলে সন্ত্রাসীরা। স্থানীয়রা জানান, হত্যাকাণ্ডে জড়িত ছিলেন 15 থেকে 20 জন। সাগর, স্বপন ও মোক্তার মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময় ছোট মণ্ডল পাড়ায় একটি মুরগির খামারের সামনে অবস্থান নিলে দুর্বৃত্তরা তাদের এলোপাতাড়ি কোপাতে শুরু করে। সাগর পড়ে আছে, কিন্তু ওর পাশে যেন আরেকজনের কাজ যেন মেরে ফেলেছে সেটা আমি দেখিনি। সাগর আমার ওখানে মাথা চক্কর দিয়ে উঠছে। চক্কর দিয়ে ওঠার কারণে আমি ওই ছোটো ভাইয়ের দেখেই চাচা ওখানে বসে থেকে ছোটো ভাইয়ের ওখানে মাথায় হাত দিয়ে কাঁদতেছে, ওই দেখে আমি মনে করেন যে সেখানে তিনি বাসার দিকে চলে আসলাম। পুলিশ জানিয়েছে, নিহত সাগর ডজন খানিক মামলার আসামি, স্বপনও একাধিক মামলার আসামি। পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা পুলিশের। দুষ্কৃতিকারী যারা তাদেরকে হত্যা করেছে তাদের সাথে তাদের পূর্ব শত্রুতা আছে, এই বিষয়টাকেও আমরা গুরুত্ব দিচ্ছি সহ সব বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে আমাদের তদন্ত কার্যক্রম পরিচালিত হবে। স্থানীয়দের অভিযোগ, শাহজাহানপুর, নন্দীগ্রাম ও কাহালু উপজেলায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল সাগর তালুকদার। বাড়ি নির্মাণ, জমি কেনা থেকে ব্যবসা সবকিছুতেই চাঁদা দিতে হতো তাকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আরও জানাতে বগুড়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী জোসিফ হোসেন। জোসিফ, শাহজাহানপুরের যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি কেন, পুলিশ কি বলছে, আর সাগর সম্পর্কে আসলে কি জানা যাচ্ছে? যে একজন ট্রাকের হেল্পার থেকে আসলে বগুড়া শাহজাহানপুরের যে শীর্ষ সন্ত্রাসী নামে যে সাগর, এই সাগর কিন্তু আপনি জানেন যে বগুড়া শাহজাহানপুর, নন্দীগ্রাম এবং কাহালু উপজেলার ত্রাসের রাজত্ব তৈরি করে রেখেছিল এবং সেখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা যেটি বারবার করে বলছিলেন যে আসলে পাপ বাপ কেউ ছাড়ে না। এই কথাটি তারা এই কারণেই বলছিলেন যে আসলে এই সাগর এবং সাগর বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু একের পর এক হত্যাকাণ্ড থেকে শুরু করে মাদক ব্যবসা, চাঁদাবাজি, বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল, যার কারণে কিন্তু আসলে সে এলাকার মানুষজন আসলে তাদের যে ঠিকমতো ব্যবসা বাণিজ্য কিংবা অন্য যে কাজকর্ম সেগুলো কিন্তু ঠিকমতো তারা করতে পারছিলেন না বলে আমাদেরকে তারা অভিযোগ করেছিলেন। তো এই সাগর এখন বর্তমানে যে নিহত হয়েছেন সেই সাগরের আসলে এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি কিংবা এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তো সেই ক্ষেত্রে বলা যাচ্ছে যে ময়নাতদন্ত শেষে আসলে হয়তোবা পরিবারের সদস্যদের কাছে লাশটি হস্তান্তর করা হবে এবং পরিবারের সদস্যরা হয়তোবা তার পরবর্তীতে মামলা করবেন কিনা সেটিও কিন্তু একটি বিষয়। কিন্তু আমরা শুনেছি যে পরিবারের লোকজন কিন্তু ইতিমধ্যেই তারা মামলা করা নিয়ে এখন হয়তোবা থানায় যাবেন এবং থানার ওসির সাথে, থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি যে আজকের মধ্যে হয়তোবা মামলাটি হতে পারে। তো এই যে সাগর বাহিনী, এই সাগর বাহিনীকে নিয়ে আসলে বগুড়ায় যে পরিমাণ চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল গেল বছরের 2 সেপ্টেম্বর, সেটি কিন্তু সবাই জানে। আসলে শিক্ষক পারভেজকে জেলখানায় থেকে সে মোবাইল ফোনে আদেশ দিয়ে তাকে হত্যা করেছিল এবং সেই ক্ষেত্রে কিন্তু সে আরও জেলও হয়েছিল। তো এই সাগর বাহিনীকে নিয়ে আসলে এলাকাবাসীর যে ত্রাস, সেই ত্রাসটি এখন বর্তমানে নেই। তারা বলছেন যে আগামীতে যাতে আর কোনো ধরনের এরকম বগুড়া থেকে কথা তুলে সহকর্মী জোসিফ হোসেনের সাথে। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের পাঁচপোড়া এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর আলমকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে এই হত্যাকাণ্ড হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, নূর আলম রাজনীতির পাশাপাশি দর্জির কাজ করতেন। গত 5ই আগস্ট সরকার পতনের পর তিনি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে বাড়িতে আত্মগোপনে ছিলেন। রোববার রাতে স্থানীয় আনোয়ার হোসেন নিকু সহ 15 থেকে 20 জন দুর্বৃত্ত নূর আলমের বাড়িতে হামলা চালায়। এ সময় তাকে পিটিয়ে আহত করে।
দুর্বৃত্তদের বাধা দিতে গেলে নূর আলমের স্ত্রী সন্তানকেও মারধর করে দুর্বৃত্তরা। পরে আহত অবস্থায় নূর আলমকে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জড়িতদের গ্রেপ্তারে অভিযানে নেমেছে পুলিশ। আমার চাষারে মানুষ আয়ু খোলা হয় নাই মারতেছে, তো আমি দৌড়ে গেছি, যাই দেখি আর পাইনি। আমরা চিকিৎসা দেওয়ার কোনো সুযোগ পাই নাই, আর শরীরে আঘাতের চিহ্ন আছে। এই এখন মৃত্যুর কারণ যদি জানতে হয় তাহলে সুরতাল করেই বলা যাবে যে মৃত্যুর প্রকৃত কারণ কি। রাজবাড়ীর গোয়ালন্দে এক চরমপন্থী নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যা 6:30টার দিকে উপজেলার কাটাখালী মোড় এলাকায় চায়ের দোকানে বসেছিলেন চরমপন্থী নেতা সুশীল কুমার সরকার। এ সময় কয়েকজন তাকে ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুশীল কুমার সরকারের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। রাজধানীর মোহাম্মদপুরে জোড়া খুনের ঘটনায় সম্প্রতি কারাগার থেকে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল সহ 6 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন রাহুল, শাহরুখ, রয়েল, পারভেজ ও ইমন। রোববার রাতে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করা হয়, তবে হত্যায় জড়িত কাউকে এ পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত শুক্রবার রায়ের বাজারে 2 তরুণকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলালের নির্দেশে তাদের হত্যা করা হয়। 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 24 বছর কারাভোগ করে শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান ওরফে পিচ্চি হেলাল জেল থেকে ছাড়া পান। মোহাম্মদপুরে তার একক আধিপত্য রয়েছে, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড। বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এই অবস্থায় দেশের 8 বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে এই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। রোববার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 72 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। এদিকে রাজধানী সহ দেশের কয়েক জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছে, তবে বৃষ্টির কারণে অনেক এলাকায় এটি প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাবে তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। রোববার ব্যাংক হিসাবের এ তথ্য চেয়ে দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে নির্দেশনা পাঠিয়েছে BFIU। এতে বলা হয়েছে, ওবায়দুল কাদেরের নামে থাকা ব্যাংক হিসাবে কত টাকা জমা হয়েছে বা কখন জমা করা হয়েছে সবকিছু খতিয়ে দেখা হবে। ওবায়দুল কাদের সহ তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসেবে তথ্য চেয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থাটি। এর আগে 27 আগস্ট ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব স্থগিত করা হয়। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে থাকা সম্পদের অনুসন্ধান শুরু করেছে NBR এর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIC। এরই মধ্যে তার আয়কর নথি সংগ্রহ করেছেন গোয়েন্দারা। তারা বলেন, তথ্য গোপনের দায়ে বিদেশে থাকা সম্পদের সমপরিমাণ অর্থ জরিমানার মুখে পড়তে পারেন সাবেক এই মন্ত্রী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিদেশে থাকা সম্পদ নিয়ে বিতর্কের মুখে পড়েন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। সংবাদ সম্মেলনে বিদেশে সম্পদ থাকার কথা স্বীকার করেন তিনি। আয়কর নথিতে এসব সম্পদ না দেখানোর কথাও জানান। জাবেদের স্বীকারোক্তি সত্ত্বেও তখন কোনো ব্যবস্থা নেয়নি জাতীয় রাজস্ব বোর্ড NBR। ওখানে কলামও কোনো জায়গায় বলে নাই যে আপনার বিদেশি সম্পদ উল্লেখ করা, যদি থাকতো না দিতাম আমার অপরাধ হতো। সাইফুজ্জামানের বিদেশে গড়া সম্পদ নিয়ে গত সপ্তাহে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে কাতার ভিত্তিক টিভি চ্যানেল আল জাজিরা। দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে প্রায় $70 কোটি সম্পদ গড়ার তথ্য উঠে আসে প্রতিবেদনে। জাবেদের রাজনৈতিক ক্ষমতা না থাকায় এবার অনুসন্ধানে নামল CIC। গোয়েন্দারা জানান, প্রথমে জাবেদের আয়কর নথি পর্যালোচনা করা হবে, মিলিয়ে দেখা হবে তার নামে ওঠা
বিভিন্ন অভিযোগ। তারপর শুরু হবে অধিকতর তদন্ত। গোয়েন্দারা জানান, অধিকতর তদন্ত হতে পারে দুই উপায়ে। প্রথমত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের সঙ্গে তথ্য পেতে যোগাযোগ। দ্বিতীয়ত, আন্তঃসংস্থার সদস্যদের সমন্বয়ে বিশেষ তদন্ত টিম গঠন। যারা মিলিয়ন মিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে, মানি লন্ডারিং করেছে, এই লোকগুলোর বিরুদ্ধে কোনো কথাই আসলে কোনো পর্যায়ে থেকেই বলা সম্ভব হতো। তো এখন যে পরিবেশ এসছে, আমি মনে করি এনবিআর যথেষ্ট সক্রিয় হবে। আইন অনুযায়ী বিদেশের সম্পদ আয়কর নথিতে উল্লেখ না করা অপরাধ। সম্পদের বাজার মূল্য যত হবে ঠিক সে পরিমাণ অর্থ জরিমানা করতে পারবে এনবিআর। সংশ্লিষ্ট নাগরিকের দেশের সম্পদ ক্রয় করে জরিমানা আদায় করা যাবে। এতেই শেষ নয়, বিদেশে সম্পদ প্রমাণ হলে দেখাতে হবে উৎস। বৈধ উৎস দেখাতে না পারলে অর্থ পাচারের অভিযোগে মামলা হবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুককে রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার বিকেলে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। র্যাব জানিয়েছে, জাহিদ ফারুকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটে শরিক দলের নেতারা গ্রেপ্তার হচ্ছেন। এখন পর্যন্ত শীর্ষ পর্যায়ের অন্তত 33 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেশে ডেঙ্গুতে একদিনে 6 জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে মৃত্যু 131 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার সকাল 8টা থেকে রোববার সকাল 8টার মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন আক্রান্ত 926 জন। এবছর একদিনে রোগী ভর্তি সর্বোচ্চ রেকর্ড এটি। এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি 24,034 জন। গত 24 ঘন্টায় মৃত 6 জনের মধ্যে ঢাকা দক্ষিণ ও উত্তরে 2 জন করে এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগে 1 জন করে মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তর আরও বলেছে, দেশে সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে 2,822 জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকায় 1,494 জন আর 1,328 জন অন্যান্য বিভাগে। চট্টগ্রামের আনোয়ারায় মাথায় গরম পানি ঢেলে এক কিশোরীকে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। গত বুধবার বিকেলে উপজেলার জুইদণ্ডী ইউনিয়নের ওয়াইজার বাড়িতে এই ঘটনা ঘটে। বিষয়টি রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে জানাজানি হয়। আহত কিশোরীর নাম পপি আক্তার। স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে অন্য শিশু কিশোরের সঙ্গে এতিম পপি নানা বাড়ির উঠানে খেলছিল। এ সময় এয়ার মোহাম্মদ নামের স্থানীয় এক বৃদ্ধকে দেখে শিশুরা মুরব্বি মুরব্বি বলে দুষ্টুমি করে। এয়ার মোহাম্মদ এতে ক্ষিপ্ত হন। কিছুক্ষণ পর তার ছোট ভাইয়ের স্ত্রী সায়রা খাতুন গরম পানি ঢেলে পপির মাথা ঝলসে দেন। আহত পপি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত সায়রা খাতুন ও তার পরিবার পলাতক রয়েছে। বুড়িগঙ্গা দূষণমুক্ত করা অনেকটা অসম্ভব বলে মনে করছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তাই শীতলক্ষ্যা উদ্ধারে গুরুত্ব দিচ্ছে সরকার। পাশাপাশি প্রতি জেলায় একটি করে নদী সম্পূর্ণ দখল ও দূষণমুক্ত করার কথা জানান উপদেষ্টা। নদী রক্ষায় আইনের কঠোর প্রয়োগের কথাও বলছেন তিনি। বুড়িগঙ্গার দূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। রাজধানী ঢাকার প্রায় 2 কোটি মানুষের পয়বর্জ্য, কলকারখানা ও গৃহস্থালির বর্জ্য মিশছে এ নদীতে, যার 40 ভাগই সরাসরি মিশছে নদীর পানিতে, যে কারণে বুড়িগঙ্গার পানিতে অক্সিজেন প্রায় শূন্যের কোঠায়। বুড়িগঙ্গা বাঁচাতে নানা উদ্যোগ নেওয়া হলেও আলোর মুখ দেখেনি সেসব। মানা হচ্ছে না আদালতের নির্দেশনা। এ মুহূর্তে বুড়িগঙ্গা দখলমুক্ত করা অনেকটা অসম্ভব বলে মনে করছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বুড়িগঙ্গা দূষণ মুক্ত করা অত সহজ না, কিন্তু এই প্রজন্ম একটা সুস্থ নদীর প্রবাহ দেখবে না। আমি বুড়িগঙ্গার বালু বেছে নিই, তাহলে এই প্রজন্মকে আর আমার সময় সুস্থ নদীটা দেখাতে পারবো না। ঢাকার আশপাশের নদ নদীগুলোর মধ্যে এখন গুরুত্ব দেওয়া হচ্ছে শীতলক্ষ্যার উপর। নদীটি আগামী প্রজন্মের কাছে দূষণমুক্ত হিসেবে পরিচিতি পাবে। পাশাপাশি প্রতিটি জেলায় একটি করে নদী দখল ও দূষণমুক্ত করা হবে বলেও জানান বন ও পরিবেশ উপদেষ্টা। সকলেরই দাবি হচ্ছে
ঢাকা শহরের বুড়িগঙ্গা আমি মনে করি প্র্যাকটিক্যালি স্পিকিং শীতলক্ষ্যাকে টার্গেট করলে ভালো। অন্তত শিল্প দূষণ আর স্থানীয় সরকার কর্তৃপক্ষ কর্তৃক যে মিউনিসিপাল সলিড ওয়েস্ট ডাম্পিং করা হয় ওইগুলো বন্ধের কাজটা জোরে সোরে শুরু করতে চাই, আর সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট থাকবে পরবর্তী বিষয়। তো সমন্বিত একটা কর্ম উদ্যোগের মাধ্যমে সব জেলায় যদি অন্তত একটা করে নদী আমরা দখল দূষণ মুক্ত করতে পারি কম খরচে স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে, তাহলে আমার মনে হয় একটা ওনারশিপ আসবে এবং কাজটাতে আমরা সফল হব। দেশের সব নদী দখল ও দূষণমুক্ত করতে আইনের কঠোর প্রয়োগ শুরু করা হবে বলেও জানান সৈয়দা রিজওয়ানা হাসান। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নদী দূষণ নিয়ে আরো জানাতে নারায়ণগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, একটু জানতে চাই যে শীতলক্ষ্যার যে দূষণ সেটি এখন কোন পর্যায়ে রয়েছে? দেখুন, শীতলক্ষ্যা নদীর দূষণের বিষয়ে যদি বলি, এখানে এই নদীতে প্রতিদিন প্রায় 15 কোটি লিটার যেই বর্জ্য পদার্থ ফেলা হচ্ছে সেটা কিন্তু একেবারে অপরিশোধিত। আপনাকে জানাতে চাই যে এই একেবারে শীতলক্ষ্যা নদীর এখান থেকে চরসৈয়দপুর থেকে নরসিংদীর পলাশ সীমানা পর্যন্ত প্রায় 100টি স্পটে ক্যানেল বা এই ধরনের যেই ড্রেনেজ ব্যবস্থা আছে এইসব প্রতিদিনই কিন্তু শিল্প কারখানার অপরিশোধিত কেমিক্যালের বর্জ্য এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পয় নিষ্কাশন সহ অন্যান্য যেই বর্জ্যগুলি আছে সেটা কিন্তু সরাসরি নদীতে ফেলা হচ্ছে। আপনাকে জানিয়ে রাখতে চাই, নারায়ণগঞ্জের যেই পরিবেশবাদী আন্দোলনের বিভিন্ন সংগঠনগুলি আছে তারা যেই দাবি করছেন যে বিগত সময় এই শীতলক্ষ্যা নদীকে দূষণমুক্ত করার জন্য যেই কার্যক্রমগুলি চলমান রাখার কথা ছিল সেগুলি ঠিকঠাক মতো হয়নি, অর্থাৎ তারা সেই দায়িত্বগুলি পালন করেনি। নারায়ণগঞ্জে প্রায় 318টি কথা বলছেন যে চলমান রাখার কথা সেটি রাখা হয়নি। আরেকটি বিষয় যে শীতলক্ষ্যা বাঁচাতে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন রকম উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটি কেন কাজে আসেনি? আসলে এইখানে নারায়ণগঞ্জের যেই বিষয়টি আমি বলছিলাম আপনাকে, নারায়ণগঞ্জে প্রায় 318টি যেই শিল্প বর্জ্য ফেলার যেই প্রতিষ্ঠানগুলি চিহ্নিত করা হয়েছিল সেগুলিতে ইটিপি প্লান্টও স্থাপন করা হয়েছে, কিন্তু তারা সেই ইটিপি প্লান্টের পানি তারা পরিশোধন না করেই খরচ কমানোর জন্য তারা কিন্তু রাতের আধারে শীতলক্ষ্যা নদীতে সরাসরি ফেলে দেয়। এই কাজটার দায়িত্ব পরিবেশ অধিদপ্তরের। তাদের আমাদের কাছে যে অভিযোগ আছে, পরিবেশ অধিদপ্তর এবং অন্যান্য যেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলি আছে তারা কিন্তু এই শীতলক্ষ্যা নদী দূষণমুক্ত করার জন্য যেই কার্যক্রমগুলি করা দরকার তারা কিন্তু ঠিকঠাক মতো সেগুলি বিগত সময় করেনি। এবং বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের দাবি যে নারায়ণগঞ্জের এই শীতলক্ষ্যা নদীকে এখনও দূষণমুক্ত করে বাঁচানো সম্ভব যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা আইন প্রয়োগ করে এসব ব্যবহারকারীদের যারা অবৈধভাবে এইসব বর্জ্য ফেলছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তাহলে কিন্তু এই নদীকে দূষণমুক্ত করা সম্ভব। এখনো সম্ভব। রাকিব, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করেছে সরকার। সেন্সর বোর্ডের 15 জনের মধ্যে 13 জন সার্টিফিকেশন বোর্ডে রয়েছেন। এর মধ্য দিয়ে অবসান ঘটল সেন্সর বোর্ড যুগের। 15 সদস্য বিশিষ্ট বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকে বোর্ডের সদস্য সচিব করা হয়েছে। এ বিষয়ে রোববার প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এতে যুক্ত আছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি ও নির্মাতা কাজী হায়াত, নির্মাতা খিজির হায়াত খান, অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক এবং চলচ্চিত্র নির্মাতা ও গবেষক ডক্টর জাকির হোসেন রাজু, চলচ্চিত্র পরিচালক তাসমিয়া আফরিন মৌ।